আপা, কেমন আছেন? আল্লাহ, আপনাদের সাথে দেখা হবে ভাবতেও পারিনি। সালমা উঠে দাঁড়ালেন। খুব ভালো আপা, আপনি কেমন আছেন? এখানে কবে এলেন? সে তো অনেক দিন। মেয়ের খবর পেয়ে ছুটে এসেছেন বুঝি? আর বলবেন না, আমি তো প্রায়ই চিন্তায় পাগল ছিলাম ও কোথায় গেল। থানাতেও ডায়েরি করেছিলাম। হঠাৎ কার ফোন এলো, বলল পুষ্পিতা গাজীপুরে। এই ঠিকানাটা দিয়ে বলল এখানে আসতে। আমরা তখনও জানতাম না ও আপনাদের কাছে। এখানে আসার পর নুহাকে দেখেই বুঝেছি। পুষ্পিতা চোখ ঝাপটালো দুবার। ফোন কে ফোন করেছিল মনি? নাম বলেনি, শুধু বলেছেন তোর স্যার হন। তুই সংকোচ করছিস, তাই ফোনটা উনি করেছেন। পুষ্পিতার বুঝতে সময় লাগেনি। মাথায় প্রথমে এলো তীব্রর নাম। সেদিন মানুষটা বলেছিল সবাইকে ডাকার কথা। পুষ্পিতা খুরশেদের ভয়ে সাহস করেনি। সেই জন্য কি উনি এসব করলেন? তাহলে কাল এই কারণে পুষ্পিতার ফোন নিয়েছিলেন উনি। এর মাঝে রাহাতকে সাথে নিয়ে ঘরে ঢুকলো তীব্র। হাসজ্জ্বল মুখটা তৎক্ষণাৎ উবে গেল মিথিলাকে দেখে। এই গোল্ড ডিগার এখানে কেন? তীব্র চোখ মুখ কুচকে এসে দাঁড়ালো। রাহাত তার আঙ্গুলটা খাঁচার মতো আটকে রেখেছে। লম্বা চওড়া মানুষটা আসা মাত্রই বাকিদের চোখ সবেগে আছড়ে পড়লো এদিকে। মিথিলা আটকে উঠল অমনি। মুখ থেকে বেরিয়ে এলো, বিট্টু মাস্তান এখানে কি করছে? সালমা শোনেননি। বিট্টু মাস্তানকে দেখেন উনি কখনো? চিনতে না পেরে বললেন, উনি কে? তীব্রর প্রসঙ্গ এলেই আয়েশার হাসি বেড়ে যায়। এবারেও তাই হলো। গদগদ ভাষায় জানালেন, উই তো পুষ্পিতার স্যার। আমার মনে হয় উই আপনাদের ফোন করেছিল। কি তীব্র, তুমি ওনাদের ফোন করেছিলে তাই না? তীব্র কপাল কুচকে রেখে মাথা নাড়ল। ফোন করেছিল পুষ্পিতাকে খুশি করতে, কিন্তু এখন নিজের মেজাজেরই রফা দফা দশা। নাহিদ এখানে, আবার মিথিলাও। যা একটু সামনে ছিল নিজেকে গরুটার, এখন তাও শেষ হবে। মিথিলার অজ্ঞান হওয়ার উপক্রম। বিট্টু মাস্তান পুষ্পিতার স্যার মানে কি শুনছে এসব? হতভম্ব চোখে পুষ্পিতার দিকে চাইল সে, কিন্তু এসবের কানাকড়িও মেয়েটার মাঝে নেই। বরং কেমন হাঁ করে ছেলেটাকে দেখছে পুষ্পিতা। ও কি জানে না তার বিয়ের দিন এই অসভ্য ছেলে ওকে তুলে নিয়ে গিয়েছিল? কি আশ্চর্য! সালমা খুশি হয়ে বললেন, ওমা তাই? আপনি ফোন করেছিলেন আমাদের? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? তীব্র রাগে ভদ্রতা বজায় রাখতে পারলেন না। কর্কশ কণ্ঠে বললেন, দিতে হবে না, আপনার ধন্যবাদ আপনার কাছেই রেখে দিন। তারপর রাহাতের হাতটা ছাড়িয়ে বেরিয়ে গেল সে। প্রত্যেক একটু থতমত খেলো। আয়েশাও ভীষণ অবাক হলেন। তীব্রর এমন আচরণ তিনি আজ অব্দি দেখেননি। হতবাক সালমাকে বললেন, মনে হয় আজকে মন মেজাজ ভালো নেই। এমনিতে ছেলেটা কিন্তু খুব ভালো আপা। কি যে বিনয়ী, কি বলবো। মিথিলা নাক ফোলালো কথাটায়। মাস্তান আবার বিনয়ী? কয়েক মাস আগে তাদের বিল্ডিং এর সামনে যে রঙ্গ দেখে এসেছিল তা সে জীবনে ভুলবে না। এই কুলাঙ্গারটার জন্যই পলাশকে অতীত নিয়ে খোঁচা দিত। সমস্ত পাড়ার লোক এখনো কেমন বাঁকা চোখে তাকায়। এসব তো এই অসভ্যটার জন্যই। একে মিথিলা ছাড়বে না। একটা সুযোগ আসুক, এমন অবস্থা করবে। বাপ মন্ত্রী বলে দুনিয়া হাতে নিয়ে বসে থাকা, তাই না? তীব্র বের হতে নাহিদের মুখোমুখি হলো। সেই দিকেই আসছে। তীব্র অমনি সচেতন হয়ে দাঁড়ালো। একবার ঘরের দিকে দেখে বলল, দাঁড়া। আচানক তর্জনে সাদাসিধে ছেলেটা ভেবাচাকা খায়। দাঁড়ালো চটপট। তীব্র বলল, ভেতরে যাবি না। নাহিদ ভড়কালো খুব। ও কি কিছু করেছে? বিট্টু এত রেগে আছে কেন? মিস নুহা কি ওকে নালিশ টালিশ ঠুকেছে নাকি? দুজনার তো এখন খুব ভাব। ভাই বোন পাতিয়েছে না? ভয়ে ভয়ে পড়ল। কেন? তীব্রর কণ্ঠ পুরু। আমি বলেছি তাই। কিন্তু আন্টির সাথে যে কাজ ছিল হিসাবটা দিতাম। বলছি তো এখন যাওয়া যাবে না, নিচে যাবো চল। এখন তীব্র এত কথা বাড়ালো না। টেনে টুনে ওকে নিয়ে নিচে চলল। কিন্তু কথার প্রতিধ্বনি খোলা দৌড় হতে পৌঁছে গেল ও ঘরে। মুহূর্তেই সজাগ হলো মিথিলা। বসা থেকে চকিতে উঠে দাঁড়ালো। কণ্ঠটা একদম নাহিদের মতো না। সে ত্রস্ত পায়ে দৌড় দিয়ে আসে। দরজার বাইরে থেকে এদিক ওদিক চায়, কেউ নেই। ভাবলো মনের ভুল। পরপরই মাথায় এলো অন্য এক ভাবনা। বিট্টু মাস্তান আর নাহিদ তো বন্ধু। যদি মাস্তানটা এখানে থাকে, নাহিদও থাকতেই পারে, তাই না? হ্যাঁ, পারেই তো। নাহিদ তো বাড্ডায় ছিল না, হতে পারে এখানেই আছে। নুহা তখন চা নিয়ে এসেছে। মিথিলার কাপটা তুলে দরজার কাছে ওর পাশে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, কাউকে খুঁজছেন? মিথিলা নড়ে উঠে না মানে? টুপ করে কথাখানা গিলে নিল সে। প্রসঙ্গ ঘোরাতে বলল, আচ্ছা, পুষ্পিতা স্যারকে তোমরা আগে থেকে চেনো? চিনবো না কেন? উনি তো বাড্ডার সেই বিট্টু মাস্তান। তুমি চেনো না? ও চমকে বলল, তোমরা জানো এটা? পুষ্পিতাও কি জানে? নুহা কাঁদ উচালো।
হয়তো জানে। কিছু বলেনি? এই ছেলেই তো ওকে তুলে নিয়ে গেছিল। সেটাও জানি, তবে আম্মু কিছু জানে না। পরপরই কাঁদো কাঁদো মুখ করলো। সে বলল, আসলে কি বলো তো আপু, আমি জানাতে চেয়েছিলাম আম্মুকে, কিন্তু ও না অনেক বড় মাস্তান, কথায় কথায় খুন করে জানো। পকেটে সবসময় একটা ছুরি নিয়ে ঘুরে, এত ধার সেটাতে, তুমি একবার দেখলেই না ভয়ে ইয়ে করে দিবে। ইয়ে মানে বুঝো তো? আমাকে তো একবার হুমকি দিয়েছিল, যদি ওর পরিচয়ে এখানে ফ্ল্যাশ করে দেই, ও আমাকে জবাই করে ফেলবে। শুধু আমি না, কাজটা যে করবে সবারই একই অবস্থা করবে বলল। মেয়ে ছেলে কিচ্ছু মানবে না। এর আগেও নাকি 3টাকে খুন করেছে, সবগুলো লাশ গুম। মন্ত্রীর ছেলে বলে কেউ টের পায়নি। মিথিলার চায়ের কাপটা ধরা হাতটা ঠকঠক করে উঠল। চোখ প্রকট করে বলল, কি বলছো? 3টে খুন? হ্যাঁ, তবে আর বলছি কি, কিডন্যাপিং কেসও আছে ওর নামে। ঢাকায় থাকাকালীন কয়েকজনের কাছে শুনেছিলাম আমি। তাহলে বলো, অমন তার ছেঁড়া গুন্ডার সাথে আমি পাঙ্গা নেব? না বাবা, অত সাহস আমার নেই। মিথিলার গলা শুকিয়ে গেল। ছেলেটাকে কি সুন্দর দেখতে, অথচ এত ভয়ঙ্কর। খুন আবার কিডন্যাপিং? বাবা তো শুধু বলেছিল টুকটাক মারামারি আর চাঁদাবাজি করে, মেয়েদের বিরক্ত করে, কিন্তু ভেতরের এসব কথা তো শোনেইনি। একে কিনা ও শায়েস্তা করতে চায়? হায় আল্লাহ। নুহা ঠোঁট টিপে হাসলো, ফিস ফিস করে বলল, শোনো আপু, তোমাকে একটা বুদ্ধি দেই, একদম মুখ খুলতে যেও না, চুপ করে থাকো বুঝলে। মাস্তানটা কিন্তু সত্যিই ভালো নয়। ওর কালো হাত অনেক লম্বা, এধার ওধার করলেই তোমাকে কিডন্যাপ করে পৃথিবী থেকে হাপিস করতে 2 মিনিটও লাগবে না। মিথিলা ঢোক গিলে মাথা কাত করলো। নুহা ঠোঁটের হাসি বহু কষ্টে চাপা দিয়ে রাখলো। তারপর অপেক্ষা করলো নাহিদের। ঢ্যাঁড়সটার মনের মানুষ এখানে এসেছে, দেখলে ঢ্যাঁড়সটা কি করবে? খুশিতে মরেই যাবে হয়তো। আচ্ছা, সেই খুশি নুহা সইতে পারবে তো? ওই সময়টুকুতে ওকে অন্ধ করে দিলে হতো না? তীব্রর 4 কাপ চা খেয়েছে, 5 নাম্বার কাপটা হাতে। এখন কয়েকবার ঘড়ি দেখেছে মাঝে, সময় মোটেও যাচ্ছে না। আজ রাত তো প্রায় অনেক। পুষ্পিতার মনিরা চলে যাবে না থাকবে? ভালো করতে গিয়ে আচ্ছা ফ্যাসাদে পড়লো তো। সে পাশ ফিরে নাহিদের দিকে চাইলো এক পল। ছেলেটা চুপচাপ, সাথে মনমরা। হঠাৎ হলোটা কি? যাগ্গে যা হয় হোক, আপাতত গোল্ড ডিগারটা সামনে না পড়লেই চলবে। তীব্র আবার ঘড়িতে সময় দেখলো, 11টা ছাড়াবে প্রায়। এতক্ষণে নির্ঘাত চলে গেছে। তীব্র উঠে দাঁড়ালো। নাহিদ তখনও হাতে কাপ নিয়ে বসে। চা অর্ধেকও শেষ হয়নি। নুহার ওই বিষাদে ডোবা চেহারা মনে পড়লে গলা দিয়ে খাবার নামতে চাইছে না। এই যে আজ এত আয়োজন, নাহিদ নিজের হাত মাংস সার্ভ করলো সবাইকে, আনা নেওয়া করলো, সবকিছু তদারকিতেও সে, অথচ একটুখানি জিভে ছুঁয়েও দেখেনি। কি করে দেখবে? কাল রাতে যখন বুঝতে পারলো নুহা ওকে পছন্দ করে, নাহিদের মস্তিষ্ক তাড়াতাড়ি ব্যাপারটা নিতে পারেনি। নুহা ওর বন্ধু, বন্ধুত্ব থেকে এসব প্রেম টেমে গিয়ে কেন সম্পর্ক খারাপ করতে হবে? নাহিদার এসবে জড়াতে চায় না, সাহস নেই তার। এক মিথিলাতে ঢের শিক্ষা হয়েছে। সবচেয়ে বড় কথা, ও তো নুহাকে ফিলই করে না। অনুভূতি না থাকলে সেখানে ভালোবাসা আসবে কি করে? কিন্তু এখনো জ্বালা কমেনি, উল্টে বাড়ছে। এক ফোঁটাও স্বস্তি পাচ্ছে না নাহিদ। হ্যাঁ, ভেতরে ভেতরে যে ছটফটানো ছিল, নুহাকে সাবধান করা নেই সেটা নেই, কিন্তু এখন মরছে পরিতাপে। আজকে মেয়েটার জন্মদিন, এত তাড়াহুড়ো করে আজ এসব না বললেও পারত। মিস নুহা সারাদিন হাসি খুশি ছিল। সাদা গাউনে একদম শরতের মেঘের মতো লাগছিল দেখতে। সেই সব মুছে গেল ওর ওই একটা কথায়। ভালোবাসা না বাসা পরের ব্যাপার। নাহিদ তো নিজের বন্ধুকে এভাবে দুঃখ দিতে পারে না। যতটুকু দিয়েছে তাতে ভেতরকার সব শান্তি শেষ। কি করবে এখন? সুন্দর করে একটা সরি বলে দেবে? কি দিয়ে সরি বলবে? ফুল? না না, এবার অন্য কিছু। নাহিদ তৎপর উঠে দাঁড়ালো। তীব্র ততক্ষণে চায়ের বিল মিটিয়েছে। ও ধরফরিয়ে বলল, আমি একটু আসছি। কোথায় যাবি? এই যে মেইন রোডের বড় মার্কেটটা আছে না, ওখানে। তীব্র আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেল না। নাহিদ ব্যস্ত ভঙ্গিতে দৌড়ে গেল সামনে। তীব্র কপাল কুঁচকে আবারও বেঞ্চে বসলো। সিগারেট বের করে ঠোঁট বসাতে গেলে থমকালো একটু। এখানে তার ভিতুমের গভীর ছোঁয়া লেগেছে। সিগারেটের আগুনে সেই ছোঁয়া ঝলসে যাবে না। আজ থাক, কাল খাবে। ও সিগারেট পকেটে ঢুকে আবারও পকেটে ভরে রাখলো। নাহিদ ফিরে এলো 10 মিনিটে। হাতে কিছু আছে। সারাদিন গোমরা করে মুখ থাকা মুখটা এখন সূর্যকিরণের কমতি নেই। তীব্র হাতের দিকে চেয়ে বলল, কি এতে? চকলেট।
দম টেনে বলল নাহিদ। কার জন্য? উত্তরের বদলে মাথা নুইয়ে হাসলো ছেলেটা। তীব্র নিম্নষ্ট কামড়ালো। এসব ওই গোল্ডিগারের জন্য নয়, এইটুকু নিশ্চিত। সে মেয়ে যে এখানে এসেছে নাহিদ তো জানেই না। নুহার জন্য। আন্দাজ করে বলল। সবেগে মাথা নাড়ল নাহিদ। সন্তর্পণে হাঁপ ছাড়ল তীব্র। কপাল চুলকানোর ভান করে হাসি ঢাকলো ঠোঁটের। বলল ভারী গলায়, আয়। বাড়ির কাছাকাছি আসতেই নাহিদ স্বতঃস্ফূর্ত পায়ে সামনে হাঁটা ধরে। তীব্র পায়ের গতি শিথিল, যেন আজ ইচ্ছে করে পেছনে পড়ল ওর। এদিকে আয়েশা ছাদে এক ঝাঁক অতিথি বসিয়ে এসেছেন। সালমা, রাহাত, পুষ্পিতা সবাইকে নিয়ে আবার চললেন সেথায়। ওনাদেরও তো আপ্যায়ন দরকার। নুহা ফ্রেশ হয়েছে, বার্থডে গাউন পাল্টে সুতির জামা পরে একটা। মিথিলা তখন সোফাতে বসে সাজগোজে ব্যস্ত। স্বভাব কি আর সহজে যায়? ওখানে অত মানুষ জার্নি করে এসে তার মুখের অবস্থা করুন। চুল ঠিক নেই, কাজল মুছে গেছে, ধুলোবালিতে মুখটাও কালো লাগছে ভীষণ। তাই নতুন করে সবকিছু ঠিকঠাক করলো। নুহা তা দেখে মাথা নাড়ল দুদিকে। এই মাও না জানে ও মিথিলাকে শুরুর দিন থেকে সহ্য করতে পারে না, তাও ওকে সাথে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে গেছে। মিথিলার সাজগোজ দেখতে দেখতে হঠাৎ ভ্রু কুচকালো সে। এখানে এসেছে এতক্ষণ, অথচ একবার ওর বরকে খোঁজ নিতে দেখেননি তো, একটা ফোনও করেনি। ফটাফট সে জিজ্ঞাসা করলো, দুলাভাই কেমন আছে আপু? মিথিলার হাত থামে। মুঠোর ছোট আয়না হাতে চোখ তুলল। মুখশ্রীর উজ্জ্বল ভাব বিলীন করে জানালো, বাবা ভালো। নুহার খটকা লাগে। মেয়েটার অন্ধকারে আদল তার চোখে স্পষ্ট পড়েছে। অমন সন্দিহান নজরের তোপে মিথিলা বিব্রত হয়। পলাশের কথা সে পরিবার ছাড়া এক্ষুনি কাউকে বলতে চায় না। বলল অপ্রতিভ গলায়, চলো যাই। চটপট করে উঠতে যে কোনোই ঠুকলো। দেয়ালে লাগানো কাঠের তাকে, ওতে দাঁড় করানো মাটির ফুলদানিটা তাকের উপরেই কাত হয়ে পড়ল। মিথিলার চোখে মুখের জড়তা দেখে হাসল নুহা। বলল, সমস্যা নেই, তুমি যাও, আমি ঠিক করে রাখছি। স্বস্তি পেয়ে চট জলদি হাঁটা ধরল সে। দরজা টেনে খুলল আর অমনি এসে দাঁড়ালো নাহিদ। আশাতীতে মুখোমুখিতে চমকে উঠে দুজনাই। নাহিদ বিস্মিত স্তব্ধ। সামনে কি সত্যি মিথিলা দাঁড়িয়ে? তবে বাকশক্তির এই রুদ্ধতা কাটানোরও সময় মিথিলা নিল না। নাহিদকে দেখে স্থান কাল ভুলে গেছে মেয়েটা। খুশিতে মস্তিষ্ক কেমন বেপরোয়া হয়ে পড়ল। সামনে নাহিদ, যাকে গত 1 মাস ধরে খুঁজছে। আশেপাশে কি আছে না আছে সবকিছু তুলেই হাওয়ার মতো এসে ছেলেটার বুকে ঢুকে গেল মিথিলা। নাহিদ থমকে গেল আরও। মিথিলা খুশিতে হড়বড়িয়ে উঠল। আমি জানতাম তুমি এখানেই থাকবে। তখন গলা শুনেই বুঝেছি। তোমাকে আমি কত খুঁজেছি জানো? ঢাকা থেকে এখানে এসেছো কেন? নাহিদ কথা বলতে পারল না, তবে টের পেল বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়েছে মাটিতে। মিথিলার মাথা ছাপিয়ে ওই পারে চাইল সে। মাটির যে ফুলদানিটা কাত হয়ে পড়েছিল তাকে, সেটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। এখন পাশে শক্ত পিলারের ন্যায় দাঁড়িয়ে নুহা। হরিণী চোখ এদিকেই। বাল্বের আলোতে মেয়েটার কোটর দুটো কেমন চকচক করছে। নাহিদ নড়তে পারল না, শরীর কেমন পাথর বনে গেছে। তবে প্রশ্ন জাগলো মনে, মিস নুহা কি কাঁদছেন? নুহার চোখে টলমলে নদী, এক একটি ঢেউয়ের তোর যেন অক্ষিকুটে আছড়ে পড়ার ভাব। হাত পার বুকের ভূমিকম্প সমেত কিছুক্ষণ ওই দুজনের দিকে হা করে চেয়ে রইল সে। অথচ ছলছল চোখে জমা ভরা কালো মেঘদের গড়িয়ে মেয়েটা বৃষ্টি নামতে দিল না। কার্নিশের ধার ছোঁয়ার আগে উল্টো ঘুরে জল মুছে নিল। টেনে হিচড়ে হাসি টেনে মেঝে থেকে ফুলদানির ভাঙা টুকরোগুলো তুলল সে। অতটা সময় মিথিলা নিরন্তর বকবক করলো, আনন্দ উচ্ছ্বাসে একাকার হয়ে কত কি বলল নাহিদকে। কিন্তু নাহিদ কি আদৌ ওসব শুনেছে? ছেলেটার নিষ্পলক নিষ্প্রাণ চোখ আটকেছে নুহার ওই আলোহীন মুখে। নুহা ওর দিকে চাইলেও না। চিবুক গলায় রেখে দুটি অন্তরঙ্গ মানুষের পাশ কাটালো চুপচাপ। তরুণীর প্রস্থান দেখেও নাহিদ চোখ ফেরাতে পারল না। এই যে মিথিলা, তার প্রথম ভালোবাসা, বুকের মধ্যে এভাবে বন্দি পেল, ভাত শক্ত করে পিঠ ধরেছে তার। এতে যেন বিন্দুমাত্র কিছু অনুভব হলো না, যতটা হলো নুহার অমন মুখ ঘুরিয়ে যাওয়ায়। সেই নিভন্ত চাহনি আচমকায় ভড়কে গেল। কেউ একজন বুক হতে মিথিলাকে খাবলে নেওয়ার তোপে তীব্র জোরে টান মেরে সরিয়েছে তাকে। মেয়েটা নিজেও চমকালো। হতবম্ব গোল চোখ ঠিকরে পড়ল তীব্র লালচে মুখের উপর। ও ফেটে পড়ল রাগে। এই গোলদিগার, এই তো না বর আছে, তুই না বিবাহিত, তাহলে ওকে জড়িয়ে ধরলি কেন? এক চিৎকারে মিথিলার বক্ষস্থল ছ্যাদ করে উঠল। নুহার একটু আগের ওসব কথায় দপ করে শির তুলল মনে। তীব্র খুন করে, কিডন্যাপও করে। সে আতঙ্কে মিথিলা চোটপাট করতে পারল না, তোতলে উঠল উল্টে। মানে আমি তো। চুপ, টেনে এক চর মারবো, সরে দাঁড়া, তোকে যেন আমি ওর ধারে কাছেও না দেখি।
মিথিলা সরে দাঁড়ালো। এক ফাঁকে আহত চোখ চায় নাহিদের পানে। ওর সামনে ওরই বন্ধু তাকে এইভাবে বলছে, ও কি কিছুই বলবে না? নাহিদ মুখ খুলল তখনই, কণ্ঠস্বর বড্ড নিষ্প্রভ। থাক না, বাদ দে। তখনই ভয়ানক এক কাণ্ড ঘটালো তীব্র। এক ঘুষি বসালো নাহিদের নাকের ডগায়। প্রকোপে সিঁড়ির উপরে উঠে পড়ল ছেলেটা। মিথিলা ত্রাসে পিছিয়ে যায়, হাত দিয়ে মুখ চেপে থরথর করে উঠে। নাহিদ হতবাক, হতচেতন। তীব্র নিজেই ওকে তুলল, শার্টের কলার ঠিকঠাক করে দিয়ে বলল, এই গোল্ড ডিগারটা তোকে ছুঁয়েছে না? তোর একটা লম্বা শাওয়ার দরকার, আয়। নাহিদ কথা বলতে ভুলে গেছে, নাকটা ব্যথায় বিবশ। তীব্র ওকে টেনে টুনে ঘরে ঢুকে গেল। মিথিলা চোখ বড় বড় করে চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। গা গতর এখনো কাঁপছে তার। এটা কি মাস্তান না আর কিছু? এমন তীরের মতো হাত চলে। এই ঘুষিটা ওকে মারলে ও তো এতক্ষণে। মিথিলা ওখানে দাঁড়িয়ে থাকারও সাহস পেল না। ভো দৌড়ে চলে গেল ছাদে। তীব্র সত্যি সত্যি এই রাত দুপুরে নাহিদকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রেখেছে। আশ্চর্যের ব্যাপার, ছেলেটা একটুখানি গায়ে গুঁয়ো করছে না, বরং থম ধরে অমন খুঁটি বনে রইল। তীব্র তখন দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে, চিবুকে পাথুরে ভাব। নাহিদের ভিজে চুপচুপে হওয়া যতক্ষণ না তার মন মতন হবে ততক্ষণ ওটাকেও নড়তেও দেবে না। সে সময় এলো, হাত তুলে বলল, হয়েছে, আয়। নাহিদ বাধ্য যেন। শাওয়ার বন্ধ করে ধীরে সুস্থে এগিয়ে এলো। মুখের উপর তোয়ালে ছুঁড়ে মারল তীব্র। তর্জন দিল শক্ত গলায়, আর যদি তোকে ওর আশেপাশেও দেখি, নাহিদ, ভুলে যাবি না আমি বিট্টু, যার ভয়ে একসময় গোটা বাড্ডা কাঁপতো। মারের হাত এখনো টনটনে। উল্টাপাল্টা কিছু করলে তোর হাত পা ভেঙে কিন্তু চুরমার করে ফেলবো। নাহিদ কথা বলল না, চুপ করে রইল। তীব্রর মেজাজের অবস্থা 100। এত রাগ শেষ কবে উঠেছিল মনে নেই। একটা ভালো করার ছুতোয় কত বড় ব্ল্যান্ডার হয়ে গেছে। এই মেয়ে দেশে আছে জানলে ও কিছুতেই ভীতু মেয়ের মনিকে ফোন করতে যেত না। গরুটাকে যেভাবে অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল, এত সহজে পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। তীব্র যখন রুমে ফিরল, হঠাৎ মুঠো ফোন বাজে। তিরিক্ষি রাগ চেপেই ফোন হাতে তুলল সে। জামশেদ কল করেছেন, আবার এতদিন পর। তীব্র ভাবলো ধরবে না। এই লোক একদিন এখানে এসে যে কাণ্ড ঘটিয়ে গেছে, আর একটু হলেই ওর জান নিয়ে নিত। কেটে দেবে দেবে করেও কি মনে করে ধরল সে। কানে গুজতেই ছুটে এলো জামশেদের নিম্নভার স্বর, কোথায় তুমি? পৃথিবীর এক কোনায় পড়ে আছি, বলুন কি বলবেন? ভদ্রলোক চসূচক শব্দ করে বললেন, আমি জিজ্ঞেস করেছি তুমি বাসায় না বাহিরে? ওর থমথমে স্বর। বাসায়। কাল একবার ঢাকায় এসো। তীব্র মানা করতে চাইলেও পূর্বে সতর্ক করলেন তিনি। কোনো না না কিংবা কোনো বাহানা শুনতে চায় না। ছেলেটা মুখের উপর বলল, আপনার শোনা না শোনা দিয়ে আমার কিছু এসে যায়? আমি যাব না। তারপর একটুখানি নীরবতা। বাতাবরণের সময়টাকে আরো ভারী করলো জামশেদের ওই একটা কথা। আচ্ছা বেশ, কি যেন একটা নাম মেয়েটার? পুষ্পিতা, তাই না? তীব্র চমকে গেল। পাল্টা প্রশ্নের সময় জামশেদ দিলেন না, বললেন, বাকি কথা না হয় সামনাসামনি হবে মাইসান। আই উইল ওয়েট ফর ইউ। দেরি করো না কেমন? খট করে লাইন কেটে দিলেন তিনি। তীব্রর বুক সমান বিভ্রমে ডুবছে। মন্ত্রীমশাই হঠাৎ পুষ্পিতার কথা তুলল কেন? অনুষ্ঠান শেষ। অতিথিরা যে যার মতো গন্তব্যে ফিরে যাচ্ছেন। বেঁচে যাওয়া খাবার দাবারের অর্ধেকটাই বাবুর্চিতে দিয়ে দিলেন আয়েশা। কিছু আনলেন বাসায়। রমরমে আয়োজনে এই গোটা সময় মুখের হাসি বড় কষ্টে ধরে রাখলো নুহা। বুক ছিঁড়ে নেওয়া অদম্য ব্যথা সে কাউকে বোঝাতে চায় না। এমন অমোঘ সহ্য শক্তি দেখে পৃথিবীও বুঝি বিস্ময়ে দোলে। প্রশ্ন তুলে অবাক হয়ে, নুহা, এত চমৎকার ক্ষমতা নিয়ে তুমি জন্মালে কি করে? কিন্তু মনের হদিস কজন জানে? বাইরে থেকে শক্ত মেয়েটার অন্তরের ক্ষরণ দেখেই বাকি। চোখের পর্দা একটু আগে দৃশ্যে ভেসে ওঠা আটকাবেই বাকি। মিথিলা ছুটে গিয়ে নাহিদকে জড়িয়ে ধরেছে। ফের মনে পড়তে চোখ দুটো খিচে নিল নুহা। সবাই তখন ছাদ পেরিয়ে নিচেই নামছিল। নুহার হাতে প্লেট বাটি। উদাসীনতার তোরে বাম পাটা হড়কে গেল তখনই। প্রত্যেকে যেন হাওয়ার মতন হাজির হলো নাহিদ। ধরফর করে মেয়েটাকে আঁকড়ে ধরল সাথে। মুখ থাবড়ে পড়তে পড়তেও বেঁচে গেল নুহা। চাইল হক চোখে। নাহিদকে দেখে ভীত সন্ত্রস্ত চাহনি জোড়া চট করে নিভে এলো আবারও। সে পুরুষ নিস্তেজ, যাতে কোনো মোহ নেই, প্রভা নেই, শুধালো আস্তে, আপনি ঠিক আছেন? নুহা নিশ্চুপ। উত্তর না পেয়ে নাহিদ নিজেই সরে এলো। ওপরে আর গেল না। নুহার হাত থেকে প্লেট বাটি নিয়ে আবার নেমে এলো নিচে। মেয়েটার বুক তোলপাড় করে কান্না পেল তখন। হৃদয় ক্ষয়ে যাওয়ার মতো ব্যথা টান পড়ল জোরে। ঠোঁট কামড়ে ধরে শব্দহীন কাঁদল নুহা।
এই চমৎকার ছেলেটা কেন ওকে ভালোবাসে না? কেন মিথিলার আগে ওর সাথে নাহিদের দেখা হলো না? নুহা যেমন হুট করেই কাঁদলো, অমন ঝট করেই চোখ মুছলো, আবার বেদনায় রাঙানো মুখখানায় হাসি এনে ঢুকে গেল বাড়িতে। পেছনে এতক্ষণ দাঁড়িয়েছিল মিথিলা। পুরো ব্যাপারখানা সে সবটা দেখেছে। বুদ্ধির মার প্যাচে নুহার কান্না বুঝতে বেশি সময় লাগেনি। এর মনে কি নাহিদের জন্য কিছু আছে নাকি? নুহা কি নাহিদকে ভালোবাসে? ভাবতেই সে চিবুক শক্ত করলো। নাহিদ শুধু ওর নুহার সাধ্য থাকলে কেড়ে নিয়ে দেখাক, কিন্তু একটাই ভয়, ওই মাস্তানটা। ওটার সামনে থেকে নাহিদের কাছাকাছি কি করে থাকবে মিথিলা? চেহারা দেখলেই তো আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে। না না, তাই বলে তার হার মানলে চলবে না। নাহিদকে না পেলে এই ঝুলন্ত জীবনটাকে সে নতুন করে সাজাবে কি করে? কি যে করবে? মিথিলা দিশাহীন ভঙ্গিতে এদিক সেদিক পাতা ফেললো চোখের। হুট করে এক ভাবনায় মুখখানা ঝলকে উঠল সবেগে। বিট্টু মাস্তান নিশ্চয়ই সবসময় নাহিদকে পাহারা দেবে না। কলেজে পড়ায় শুনেছে কাল সকালে নিশ্চিত বের হবে। নাহিদ যদি একা থাকে মিথিলা তো ওখানে যেতেই পারে। একবার শুধু ওকে আলাদা করে বোঝাতে হবে। ছেলেটার প্রথম প্রেম, সে পুরুষ জীবনে আসা প্রথম নারীর প্রতি দুর্বল হয়। সেখানে নাহিদ মুখ ফিরিয়ে থাকতে পারবে কখনো? এখন ওর এই দুর্বলতাই হবে মিথিলার মোক্ষম অস্ত্র। রাত প্রায় অনেক। সবকিছু থেকে হাঁপ ছাড়তেই সালমা বিদায়ের প্রস্তুতি নিলেন। পুষ্পিতার কাছে এসে বললেন, কি বলি বলতো, এসেছিলাম তোকে একেবারে সাথে নিয়ে যেতে। এখানে পড়াশোনা করছিস, টিউশন নিয়েছিস, এখন কিভাবে নিয়ে যাব? পুষ্পিতা হাতটা ধরে বলল, আমি এখানে খুব ভালো আছি মনি, তুমি এত ভেবো না। আন্টি ঠিক তোমার মতোই যত্ন করে আমাকে। আয়েশা হাসলেন। সালমা বললেন, তোর খালুজান খুব অপরাধ বোধে ভুগছে রে মা, খুব দেখতে চাইছিলেন তোকে। আচ্ছা, আমি বরং তাহলে একবার গিয়ে দেখা করে আসবো। আর তুমি তো বললেই তুমি মাঝে মধ্যে আসবে, ক্লাস ছুটি থাকলে না হয় আমিও সাথে যাব। সহসাই ভেঙচি কাটলো নুহা। সারা জীবন মেয়েটাকে জ্বালিয়ে এখন অপরাধ বোধে ভুগছে, আর এই মাদার তেরেসাও গলে জল। আমি গিয়ে দেখা করে আসবো মনি। সত্যি বাবা, পুষ্পিতার এত ভালো মানুষ দেখে মাঝে মধ্যে নুহায় অতিষ্ঠ হয়ে যায়। রাহাত মন খারাপ করে বলল, এখন আমাদের সাথে যাবে না ছোট আপু? আমি যে তোমাকে নিতে এলাম, ঘরও সাজিয়ে রেখে এসেছি। মিথ্যা আপু বলেছে তোমাকে আর নিচে শুতে হবে না, এখন থেকে আমাদের সাথে খাটে শোবে। মিথিলার ঠোঁটে অপ্রস্তুত হাসি। কথাগুলো রাহাতের এখনই বলতে হলো। পুষ্পিতা বলল, আমার কদিন পর পরীক্ষা শোনা, তারপর একটা লম্বা ছুটি, তখন যাই। অনিচ্ছাতেও মেনে নিল রাহাত। আচ্ছা। আপা, আপনাদের তো আসল খুশির খবরটাই দেয়া হয়নি। আপনাদের মেয়ে কিন্তু লটারিতে একটা ফ্ল্যাট জিতেছে, জানেন সেটা? চটক কাটার মতন চাইলো মিথিলা, আর্তনাদ করে বলল। কি ফ্ল্যাট জিতেছে? সালমা তাজ্জব বনে গেলেন। ওমা, সে কি, কবে? এই তো কিছুদিন। মিথিলা ওপাশ হতে উড়ে এলো কাছে, চকচকে মুখাবে হড়বড় করল। তুই ফ্ল্যাট পেয়েছিস? কেমন ফ্ল্যাট? সুন্দর অনেক। এতক্ষণ বলিসনি কেন আমাকে? আর আর ফ্ল্যাট রেখে এখানে আছিস কেন এখনো? যাবি না সেখানে? হ্যাঁ, 1 তারিখ থেকেই উঠবো। মিথিলার মনের ভিতর প্রজাপতি পাখা মেলে দিল। 1 তারিখ আসতে মাত্র 2 দিন। ও তো চাইলে পুষ্পিতার ফ্ল্যাটেই থাকতে পারে, অন্তত ঢাকা গাজীপুরের মতো দূরত্বটা ঘুচবে। সালমা তুষ্ট চিত্তে বললেন, বা, আমার মেয়েটা তাহলে একটা পাকাপোক্ত মাথা গোজার ঠাঁই আছে এখন, তার নিজের ফ্ল্যাট। বলতে বলতে চোখ ছলছল করে উঠল তার। পুষ্পিতা কাঁধে হাত রাখলো। কাঁদছো কেন? সালমা আঁচল মুড়িয়ে চোখ মুছলেন। ও কিছু না। শোন মা, ফ্ল্যাটে ওঠার আগে আমাকে জানাস। আপাতত অফিস করে সময় পাবে না, আমি বরং এসে সব গুছিয়ে দিয়ে যাব। আয়েশা বললেন, এটা খুব ভালো কথা বললেন আপা। আসলে চাকরির চক্করে ঘরের কাজই করা হয় না। বাসা পাল্টানো তো বহু কসরতের ব্যাপার। আপনি থাকলে ভালোই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। থেকে গেলে হতো না? ওর বাবা একা তো, আবার অসুস্থ মানুষ, সামনে তো আসা হবেই। আচ্ছা, তাহলে আর আটকাবো না, চলুন এগিয়ে দেই। এত রাতে গাড়ি পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, উবার ডেকে নেব। মিথিলা গভীর ভাবনায় ডুবেছিল এতকাল। সালমা যেই বের হতে পা বাড়াবেন ধরফর করে বলল, আম্মু, আমি থাকি আজকে। ওনার আগে আয়েশা বললেন, হ্যাঁ হ্যাঁ, থাকো না, এটা আবার বলতে হয়? সালমা অবাক হলেন। থাকবি মানে হঠাৎ কেন? ও জিভে ঠোঁট ভেজালো। না, আসলে অনেকদিন পর পুষ্পিতাকে পেলাম, ওকে রেখে যেতে ইচ্ছে করছে না।
আর ও তো দুদিন পরেই ওর ফ্ল্যাটে শিফট হচ্ছে। তুমিও তো আসবে বললে, আমি আবার যাবো আসবো, এত জার্নি আর ভালো লাগে না। আয়েশা ফের বললেন, থাকুক না আপা, ভালোই হবে। দু বোন মিলেমিশে থাকবে আজ। পুষ্পিতাও তাই বলল। সালমা রাজি হলেন। সঙ্গে সঙ্গে একই বাহানা করলো রাহাত, সেও থাকবে, কিন্তু তার আবদার মেনে নেওয়া হলো না। ইংলিশ ভার্সন স্কুল একদম কামাই করা যাবে না। শুধু নুহার শ্যামলা আনন্দ গা মেলালো অন্ধকারের সাথে। মিথিলার এই আনন্দ নিয়ে থাকতে চাওয়ার ইচ্ছেটা নিশ্চয়ই নাহিদের জন্যে। দুজন পাশাপাশি থাকবে বলেই। কিন্তু আপুর না হয় বিয়ে হয়েছে, এত মাস স্বামীর সঙ্গে থেকেও পুরনো প্রেমিক দেখে প্রেম উতলে উঠল। সন্দেহের রেশ কাটতেই চট করে প্রশ্ন ছুড়ল সে, মিথিলাপু, আজকে যে এখানে থাকবে দুলাভাইকে জানাবে না? মেয়েটার বিজয়ী হাসিমুখ বিলীন হলো অমনি। তড়িৎ মায়ের দিকে ফিরল। আয়েশা বললেন, ও হ্যাঁ, তা আপা, জামাই বাবা কেমন আছে? আসেনি দেশে? এখানেও নিয়ে আসতেন। সালমা কি বলবেন বুঝে উঠলেন না। 4 মাসের মাথায় মেয়ে জামাইয়ের তালাক হওয়ার কথা কি মুখ ফুটে বলা যায়? তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাহাত বলে বসলো, ভাইয়া তো আসেনি আন্টি, আপু একাই এসেছে। ভাইয়ার কাছে আপু আর যাবে না। মিথিলা চোখ বুজে চ শব্দ করলো। রাহাতকে কষে একটা চর মারার ইচ্ছে হলো সাথে। বাকিরা বিহবল বনে চাইলো তার দিকে। পুষ্পিতা বিস্মিত হয়ে বলল, আর যাবে না। সালমা চোখ পাকালেন ছেলেকে। তুমি বড়দের মধ্যে কথা বলছো কেন? যাও, বাইরে গিয়ে দাঁড়াও। রাহাত ঠোঁট উল্টে চুপচাপ হয়ে গেল। মামের চেহারার বিব্রত ছাপটুকু স্পষ্ট দেখতে পেলেন আয়েশা। প্রসঙ্গ কাটাতে বললেন, ইয়ে আপা, খুরশিদ ভাইয়ের জন্যে একটু খাবার দেই, দাঁড়ান। বলে রান্নাঘরের পথ ধরলেন তিনি। কদমে কেমন তাড়াহুড়ো ভাব, কিন্তু নুহা শ্বাস ফেলতেও ভুলে গেল। মিথিলার অভাবে নাহিদকে জড়িয়ে ধরা, এখানে থাকতে চাওয়া সব হিসেব যেন এবার কড়াই গন্ডায় মিলছে। আপু নিজের স্বামীর কাছে যাবে না, এর মানে নাহিদের কাছে ফিরবে। আর তার ভালোবাসা এভাবেই সবার অলক্ষ্যে মনের ভেতরেই দাফন হবে তা। নুহার দুর্বল পিঠ দেয়ালে ঠিকল। চোখের জোয়ারে দুনিয়া ভাসতে পারল না বলে বড্ড আফসোস হলো আজ। মিথিলা সকাল থেকেই তককে তককে ঘুরছে। পুষ্পিতার কাছে রাতেই শুনেছিল তীব্র 9টা নাগাদ বেরিয়ে যায়, ঘড়িতে 10টা ছাড়াতে শিকারীর মতন ঘরের বাইরে এলো সে। বাসায় শুধু নুহা, আয়েশা, পুষ্পিতা সবাই যার যার কাজে চলে গেছে। এপাশের বাড়িতে ঘুমে কাদা নাহিদ। সেই গভীর তন্দ্রা ছুটল কলিং বেলের শব্দে। চোখ কচলে বসে বিছানা ছাড়ল সে। বীরটি তো কোন সকালে ঢাকার জন্য রওনা হয়েছে, তাহলে আবার কে এলো? মিরাজরা? মহা বিরক্তি নিয়ে দরজা খুলল নাহিদ। ওপাশে মেয়েলির বদনে চমকে দিল সহসা, নিস্তব্ধ আওড়ালো, তুমি? মিথিলা কোনো দিকে দেখলো না, কিছু বলল না। দুহাতে নাহিদকে ঠেলে দিয়ে ভেতরে ঢুকে গেল। ত্রস্ত হাতে দৌড় চাপিয়ে বলল, মাস্তানটা বাসায় নেই তো? নাহিদ ভড়কে গেছিল খুব, এবার ধাতস্থ হলো। কিন্তু তীব্রকে করা সম্বোধন তার পছন্দ হয়নি। শুধরে দিল কোমল স্বরে, ও আমার বন্ধু মিথিলা, এভাবে না বললে খুশি হব। মেয়েটা একটু থমকায়। নাহিদ এভাবে কখনো কথা বলেনি, সবসময় তো বিড়ালের মতোই মিউ মিউ করত। নুহার সঙ্গ পেয়ে বদলে গেছে তাই না? মাথা নুইয়ে ছোট করলো আওয়াজ। সরি, আসলে কাল ওভাবে বলায়। নাহিদ পথিমধ্যেই শুধালো, তুমি কি কিছু বলবে? কেন, কিছু বলা ছাড়া বুঝে আসতে পারি না? ঠিক তা নয়, খালি ফ্ল্যাটে তো বাসায় কেউ নেই। এই সময় দুটো ছেলে মেয়েকে একসাথে দেখলে মানুষ উল্টোপাল্টা ভাববে। মিথিলা বক্র জবাব দিল, সত্যি কি মানুষের কথা ভাবছো না নুহার? নাহিদ বিমূঢ় হয়ে বলল, এখানে নুয়ার কথা আসছে কেন? না, আসার কি আছে? আমি অন্য কাউকে বিয়ে করাই তুমি যে নুহার ওপর ঝুঁকেছ সে আমি বুঝি। নাহিদ, আমাকে ভুলতে ওর কাঁধে ভর করেছ তাই না? ছেলেটা খুব আশ্চর্য হলো। মিথিলার মাথা খারাপ, নাও ভুল শুনেছে। আচমকা ফুপিয়ে উঠল মিথিলা। চট করে ওর হাত ধরে বলল, আমি সরি নাহিদ, আমি ইচ্ছে করে তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো। বাবা জোর করে বিয়েটা দিয়েছিলেন। তুমি বিট্টু মাস্তানের বন্ধু জানার পর থেকেই আমাদের সম্পর্কটা কিছুতেই মেনে নেননি। আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেননি। নাহিদ যেন আকাশ থেকে পড়ল। তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল, তাহলে তুমি যে ফোনে বলতে। মিথিলার জবাব তৈরি। রাতভর ধরে গোছানো কিনা বলল, ওসব তো আমার মুখের কথা ছিল। বাবার ভয়ে তোমাকে দূরে সরাতে বলেছিলাম, কিন্তু মনে মনে আমি এখনো তোমাকেই ভালোবাসি নাহিদ। নাহিদ তৎপর হাত ছাড়িয়ে আনলো। ফোঁস করে শ্বাস ফেলে বলল, এসব কথা থাক মিথিলা, তুমি এখন অন্যের স্ত্রী। ও উদ্বিগ্ন হয়ে বলল,
কে বলেছে আমি অন্যের স্ত্রী? আই ডিভোর্সড হিম। নাহিদ স্তম্ভিত আওড়ালো। কে? মিথিলার কণ্ঠ তুলার চেয়েও নরম, চোখের জল গালে ফেলে বলল, হ্যাঁ, পলাশকে আমি বিয়ে করতেই চাইনি। সেখানে সংসার? মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে নিয়ে আদৌ সংসার হয় বলো? হাঁপিয়ে যাচ্ছিলাম, সেজন্য ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি নাহিদ। সারা বারটা খুঁজে বেরিয়েছি তোমাকে, আর দেখো হয়তো আল্লাহ চান আমি তোমার কাছে আসি, সেজন্যই তো এইভাবে আমাদের দেখা করালেন। নাহিদ বাকরুদ্ধ চেয়ে মিথিলা আবার হাত ধরল, চোখে তেমন থই থই নদী। অনুনয় করলো ভেজা স্বরে, তুমি আমাকে ফিরিয়ে দিও না নাহিদ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আমি। একটা সুযোগ দাও আমাকে প্লিজ। নাহিদ কিছু বলতে পারল না, হয়তো জিভে কথা নেই, না হলে শব্দ খুইয়েছে। চোখের সামনে সবকিছু এলোমেলো কেবল। মিথিলা আবার বুকে মাথা রাখলো, কেঁদে কেঁদে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।